ওয়েলকাম। আজ আমাদের এই ভিডিওতে আমরা ডিসকাস করব যে পলিসির অলিগোপলি। তার মডেল, বিভিন্ন মডেল আছে। আজকে সেটারই একটা অংশ হবে প্রাইস লিডারশিপ আন্ডার অলিগোপলি। এবং এর আগের ভিডিওগুলোতে আমরা অলিগোপলির সমস্ত করেছি ডিসকাশন। আজকে অলিগোপলি মডেলের এই লাস্ট পার্টটা আজকে আমরা শেষ করব। তার আগে আমরা পুনরায় একটা আলোচনা করি যে আমরা কি কি করেছি। অলিগোপলির ফিচার্স, টাইপ, ক্যারেক্টারিস্টিক্স, অলিগোপলি কিং ডিমান্ড কার্ভ, দ্যাটস মিন সুজি মডেল, প্রাইস অ্যান্ড আউটপুট ডিটারমিনেশন কি করে হবে সেটা করেছি। নেক্সট তারপর কুর্নট মডেলস, বার্টেন্স ডুওপলি মডেল, কুর্নট ডুওপলি মডেল, স্টেকেলবার্গ ডুওপলি মডেল, এজওয়ার্থ কিছুটা আমরা করেছি যেটা ন্যাশ ইকুইলিব্রিয়ামের মাধ্যমে। তো এইগুলো আসছে নন পলিসি অলিগোপলির মধ্যে। নন পলিসি অলিগোপলি বলতে যেখানে প্রাইস ওয়ার হয়, যেখানে প্রাইসটা কম্পিটিশনের হিসেবে থাকে, প্রাইসটাকে চেঞ্জ করা যায় এবং প্রাইস চেঞ্জের ফলে যেটা আমাদের প্রডিউসারদের যদি প্রাইস কমতে থাকে তাহলে যে আমাদের প্রফিটের মার্জিনটা সেটা কম হবে। এবং যদি প্রাইসটাকে আমরা চেঞ্জ না করি, ন্যাচুরালি যদি চেঞ্জ করি এবং সেটা যদি আমাদের কম করা হয়, তাহলে প্রাইস যদি কম করা হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে, প্রাইস যে তার কম যদি হয়, প্রাইস যদি আমরা কম করি তাহলে সেখানে প্রাইস ওয়ার কিন্তু তৈরি হবে। যেহেতু দুটো তিনটে ফার্ম আছে তাহলে প্রাইস ওয়ার কিন্তু আমাদের তৈরি হবে। নেক্সট কলিসিভ অলিগোপলি বলতে সেই সমস্ত ক্ষেত্রে যেসব অলিগোপলিগুলিতে আমাদের কলিসিভ মোডে থাকে। কলিসিভ মোড বলতে যেখানে কোনো প্রাইসকে একটা নির্দিষ্ট থাকে এবং প্রাইসের কে চেঞ্জ করতে আমরা পারবো না। কেন চেঞ্জ করতে পারবো না? কারণ ডিফারেন্ট কাইন্ড অফ এগ্রিমেন্ট থাকে, আমাদের মার্কেট শেয়ারিং থাকে, কোটা থাকে, যেটা আগের ভিডিওতে আমরা অলরেডি ডিসকাস করেছি। এবার আসছে প্রাইস লিডারশিপ আন্ডার অলিগোপলি। তাহলে ফার্স্ট জানতে হবে প্রাইস লিডারশিপ কি জিনিস। তাহলে প্রাইস লিডারশিপ আমরা নামটা থেকে বুঝতে পারছি যে এখানে একটা লিডার থাকবে, একজন ফার্ম, ইন্ডাস্ট্রি একজন লিডার হবে, একজন ফার্ম এবং একটি ফার্ম, এবং তার পারিপার্শ্বিক যে ফার্মগুলো থাকবে সেই ইন্ডাস্ট্রিতে সেই ফার্মগুলো কি হবে, ফলোয়ার হবে। তো প্রাইস লিডারশিপ কি বৈশিষ্ট্য? লার্জ নাম্বার অফ স্কেল হতে হবে, লার্জ স্কেল হতে হবে সেইটাকে। তারপর লার্জ ইনপুট ফ্যাক্টর থাকতে হবে, অ্যাডভান্স টেকনোলজি যেটা মার্কেটে থাকবে তার মধ্যে যে প্রাইস লিডার হবে তাকে আগে সেই অ্যাডভান্স টেকনোলজিটা সেই তার ফার্মে যেন ইনপুট হিসেবে থাকে। বিভিন্ন ক্রাইটেরিয়ার জন্য প্রাইস লিডারশিপটাকে বেস্ট করা হয়। তাহলে প্রাইস লিডারশিপের জন্য বিভিন্ন কন্ডিশন আছে, সেগুলো আমরা দেখি। কন্ডিশন কি? এক, ফিউ নাম্বারস অফ ফার্ম থাকবে, ফিউ নাম্বারস অফ ফার্ম থাকবে। তারপরে এটা আমরা বুঝতে পারছি ফিউ নাম্বার হবে এখানে, যেহেতু আমরা এস দিয়েছি। ফিউ নাম্বার অফ ফার্ম মানে যেখানে খুব কম সংখ্যক আমাদের ফার্ম থাকবে। তারপর বেশি সংখ্যক ফার্ম যদি হয়, বেশি সংখ্যক ফার্ম হলে আমাদের প্রাইস লিডারশিপটা ব্রেক করার চান্স থাকে। 2 নম্বর, হোমোজিনিয়াস থাকতে হবে, হোমোজিনিয়াস প্রোডাক্ট। হোমোজিনিয়াস প্রোডাক্ট বলতে যে আমাদের মার্কেটে যেসব প্রোডাক্টগুলো বিক্রি হবে একটা মার্কেটের মধ্যে, সমস্ত ফার্মগুলো সেটা যেন হোমোজিনিয়াস হয়। হোমোজিনিয়াস বলতে এখানে একটা নির্দিষ্ট সমজাতীয় দ্রব্য যেন বিক্রি করা হয়। 3 নম্বর হচ্ছে এন্ট্রি ইজ রেস্ট্রিক্টেড। এখানে কোনো ফার্ম এন্ট্রি করবে না। এন্ট্রি করলে কি প্রাইস লিডারশিপটা ব্রেক করার সম্ভাবনা থাকে, তাহলে এন্ট্রি হওয়ার চান্সটা খুব কম থাকে। এন্ট্রি ইজ রিস্ট্রিক্টেড বলতে কোনো ফার্ম নতুন করে এন্ট্রি হবে না। তার কারণ আমরা কার্টেল মডেলে দেখেছি, যদি মার্কেট শেয়ারিং বা কোটা শেয়ারিং এর ক্ষেত্রে আমরা দেখলাম যে নতুন ফার্ম যদি একটা এন্ট্রি করে তাহলে প্রাইস লাইনটা একটু নিচে হওয়ার সম্ভাবনা হয়। ফলে থ্রেট করা হয়, একটা নতুন ফার্ম কি করে, থ্রেট করে। ফলে নিউ ফার্ম এন্ট্রি
ইজ নট অ্যালাউড ইন দিস মডেল। আমাদের আগে ধরে নিতে হবে যে এই প্রাইস লিডারশিপে এন্ট্রি রেস্ট্রিক্টেড, কোনো সময় এন্ট্রি হবে না, তার কারণ লিডারশিপ তাহলে চলে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাহলে ফলোয়ার্স ফার্মও কোনো সময় লিডার হওয়ার সম্ভাবনা থেকে যাবে। অ্যাকচুয়ালি ফলোয়ার্স ফার্ম লিডার হওয়ার জন্যই তো কিন্তু মার্কেটে শেয়ারিং তার প্রাইস অনুসারে লিডারের প্রাইস অনুসারে মেকআপ করে, কারণ সে জানে যে লং রানে সেও কিন্তু অ্যাকচুয়ালি প্রফিটটাকে মার্জিনটাকে বাড়িয়ে ক্রমাগত বাড়িয়ে সেও কিন্তু লিডারের পর্যায়ে যেতে পারে প্রাইস লিডারশিপের আন্ডারে। ওকে, নেক্সট 4 নম্বর আমাদের কি বলছে? 4 নম্বর বলছে ডিমান্ড কার্ভটা হবে, ডিমান্ড কার্ভ ইনইলাস্টিক হবে। ইনইলাস্টিক বলতে আমরা আগে দেখি, সাপোজ আমি একটা এয়ার কার্ভ বা ডিমান্ড কার্ভ আঁকছি, এয়ার অথবা ডিমান্ড কার্ভ একই কথা, এটা যদি হয় তাহলে হচ্ছে ইলাস্টিক কার্ভ। কেন? তার কারণ দেখাই, এখানে আমি একটা প্রাইস রেখেছি, কোয়ান্টিটি যদি করি এইটুকু প্রাইস চেঞ্জ করাতে আউটপুটটা বাড়লো, তাহলে কোনো জিনিস যদি দাম একটু কমা বা বাড়াতে যদি অতিরিক্ত পরিমাণে কোয়ান্টিটি বাড়ে বা কমে তাহলে সেটাকে বলে ইলাস্টিক। আর এটা কি? এটা নন ইলাস্টিক। তার কারণ প্রাইস যদি আমাদের কম করি, একদম কাছে থাকবে, তাহলে প্রাইস বাড়ানো হলো বা কমানো হলো অতিরিক্ত, তাহলে সেই পরিমাণ কিন্তু বাড়বে বা কমবে না, সেজন্য প্রাইস ডিমান্ড কার্ভটা কি হবে? ইনইলাস্টিক হবে, মানে এরকম কার্ভের হবে, স্টিফার হবে। ওকে, নেক্সট সিমিলার কস্ট কার্ভ। 5 নম্বর কি? সিমিলার কস্ট কার্ভ হবে। এই 5টা কন্ডিশন কিন্তু সিমিলার কস্ট কার্ভ বলতে যেটা আমাদের কস্ট কার্ভটা থাকবে, কস্ট কার্ভটা কিন্তু চেঞ্জ হবে না, কারণ কস্ট কার্ভ চেঞ্জ যদি করি তাহলে সেক্ষেত্রে প্রাইস চেঞ্জ হওয়ার একটা সম্ভাবনা থাকে। ওকে, আশা করি বোঝা গেল যে এই কন্ডিশনগুলো আমি আবার রিপিট করছি যে কি কি আছে। প্রথমে 1 নম্বর কন্ডিশন আছে ফিউ নাম্বারস অফ ফার্ম, যেটা আমরা বুঝলাম হোমোজিনিয়াস প্রোডাক্ট, এন্ট্রি রেস্ট্রিক্টেড, ডিমান্ড কার্ভ ইজ ইলাস্টিক, ইনইলাস্টিক। ওকে, ইলাস্টিক নট ইলাস্টিক কিন্তু হবে না, ইলাস্টিক হবে না, এটা কি হবে? ইনইলাস্টিক হবে। দ্যাটস মিন এটা হবে, রাইট দিস, তাহলে বোঝা হবে জিনিসটা, ইনইলাস্টিক হবে। ওকে, আর সিমিলার কস্ট কার্ভ হবে। এক্ষেত্রে আমরা যেটা আসবো, এটা আমাদের কন্ডিশন ছিল একটা প্রাইস লিডারশিপের জন্য। এবার যদি আমরা আসি যে প্রাইস লিডারশিপের টাইপস, টাইপস অফ প্রাইস লিডারশিপ। টাইপস অফ প্রাইস লিডারশিপে যদি আমরা ভাগ বলতে চাই যে প্রাইস লিডারশিপ কত রকমের হতে পারে, সামনে 1 নম্বর যদি আমরা লিখি ডমিন্যান্ট প্রাইস লিডারশিপ, ডমিন্যান্ট প্রাইস লিডারশিপটা কি জিনিস? যখন একটা মার্কেটের মধ্যে একটি ইন্ডিভিজুয়াল ফার্ম লার্জ স্কেল বেয়ার করে, অ্যাডভান্স টেকনোলজি বেয়ার করে এবং অ্যাডভার্টাইজমেন্ট কস্টটা এতটাই পরিমাণে যেটা মার্কেট শেয়ারিংটা বেশিরভাগ ওর হাতে, সেক্ষেত্রে বিভিন্ন ফার্মগুলির মধ্যে সেটা লিগালি হোক আর ইললিগালি হোক, বা ইললিগালের প্রশ্ন আসছে না, ইললিগাল না বলাই বেটার, লিগালি দিক থেকে যদি চুক্তি বৃদ্ধি করা হয়, দ্যাটস মিন কার্টেলের মতো, এবং সেখান থেকে যদি আমাদের এই 4টে ফার্মের মধ্যে ডিসিশন নেওয়া হয় যে বি ফার্ম ইজ দ্য লিডার, প্রাইস লিডার, তার মানে কি এখানে জানতে হবে যে এর পাওয়ার আছে মার্কেট শেয়ারিং এর ক্ষেত্রে, এর অ্যাডভান্স টেকনোলজি আছে, লার্জ স্কেল আছে, এর ফ্যাক্টর লার্জ স্কেল নাম্বার অফ ফ্যাক্টর আছে। তাহলে এইসব ফার্মগুলো তখন কি করবে? এর কাছে যাবে এবং এ প্রাইস লিডার হিসেবে কাজ করবে।
আর বাদ বাকি ফার্মগুলো কিসে হিসেবে কাজ করবে? ফলোয়ার হিসেবে, ফলোয়ার হিসেবে কাজ করবে বাদ বাকি যে আমাদের ফার্মগুলো থাকবে। এবং এই ফার্ম একটা নির্দিষ্ট প্রাইস লেভেলকে ডিটারমিনেট করবে এবং সেই প্রাইস লেভেলের নিচে বা বাড়ানো যাবে না, কমানো যাবে না। তারপরে সেই আউটপুটগুলোকে, অর্থাৎ আমি বলতে চাইছি যে বি যদি প্রাইস ফিক্সড করে দেয় সে, এবং যেহেতু আমি ধরতে পারি যে কস্ট আলাদা আলাদা যদি আমরা ধরি হিসাবে, বি একটা প্রাইস ফিক্সড করে দিই, সি এর কস্ট আলাদা, ডি এর কস্ট আলাদা, এ এর কস্ট আলাদা, তাহলে এক্ষেত্রে আমাদের কি হবে? বিভিন্ন কস্ট আলাদা আলাদা প্রাইস কমা বাড়া হবে, হবে কি হবে না? অবশ্যই হবে। সেক্ষেত্রে আউটপুটের পরিবর্তন হচ্ছে, বাট এখানে প্রাইসটা কিন্তু এর লেভেলে যেতে হবে যেটা বি করেছে। আউটপুট তুমি কমা বাড়া করতে পারো, কিন্তু প্রাইসটা তোমার বি লেভেল, অর্থাৎ প্রাইস যে লিডার আছে সে প্রাইস লিডারের আন্ডারে কিন্তু আমাদেরকে থাকতে হবে। ওকে, আশা করি বোঝা গেল যে ডমিন্যান্ট প্রাইস লিডারশিপটা কি। দ্বিতীয় নম্বর হচ্ছে ব্যারোমেট্রিক প্রাইস লিডারশিপ। প্রাইস লিডারশিপ, ব্যারোমেট্রিক প্রাইস লিডারশিপটা কি? একটা ইন্ডাস্ট্রির মধ্যে, একটা মার্কেটের মধ্যে বিভিন্ন ফার্মগুলো রয়েছে, সেই ফার্মগুলো নিজেদের মধ্যে, এবং স্বেচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত, একটা ফার্ম নিজেদেরকে জোর করা হয়। এবং যেহেতু লার্জ সাইজটা একটু বড় ফার্মে, সেই সাইজটা বড় হাতে, সেই মার্কেট শেয়ারটা অনেকটা বেশি ওর হাতেও থাকে, এবং ও প্রাইসটাকে কি করে? একটা নির্দিষ্ট ফিক্সড করে। বাট এটা বলার আগে আমি একটা কথা বলতে ভুলে গেছি, সরি, সেটা হচ্ছে ডোমিনেন্ট ফার্ম লিডারশিপ। যে ডোমিনেন্ট ফার্ম লিডারশিপটা হয়, সে প্রাইস যেহেতু ফিক্সড করে, প্রাইস কম দামে বেশি পরিমাণ বিক্রি করার চেষ্টা করবে, বা প্রাইসটা কি করবে? বেশি না করে সেরকমই দাম দিয়েও বেশি পরিমাণ প্রফিটটা, মার্জিনটা করবে, তাই তো? প্রফিট, সেজন্য কিন্তু ও যে লিডার হবে ডোমিনেন্ট প্রাইস লিডারশিপের ক্ষেত্রে, সে কিন্তু এক কথায় আমরা মনোপলিও তাকে বলা যেতে পারে। কেন মনোপলি এর কথা বলি? তার কারণ মনোপলি এই কারণে বলছি যে সে তো প্রাইস ঠিক করে দিচ্ছে, তাই না? সে প্রাইস ঠিক করে দেওয়া তো কি হচ্ছে? সে প্রাইস ঠিক করে দিলে অন্য অন্য ফলোয়ার ফার্মগুলো তার প্রাইসের আন্ডারে তাকে থাকতে হচ্ছে। তো সেজন্য তাদেরকে আমরা কি বলতে পারি? যে সেটাকে আমরা বলবো যে মনোপলি তো বলা যাবে না, তার জন্য আমরা সেক্ষেত্রে একটা নাম দিই, সেটা হচ্ছে পার্সিয়াল মনোপলি। পার্সিয়াল মনোপলি কাকে বলা হয়? ডোমিনেন্ট প্রাইস লিডারশিপকে। ওকে, আমি এটা বলতে ভুলে গেছিলাম। নেক্সট ব্যারোমেট্রিকটা, যেটা আমি বলতে চাইছিলাম, যে একটা প্রাইস যদি ঠিক করে এবং তার আন্ডারে বিভিন্ন ফার্মগুলো যদি থাকে, এবং তারা যদি মনে করে যে না, আমার মার্কেটের যে প্রাইস লাইনটা, যেটা আমার প্রাইস লিডারশিপটা যে আছে, সে নিজের লাভের জন্য করছে, এবং আমরা ছোট ফার্মগুলো সেই লিডারের আন্ডারে থেকে আমরা প্রফিট মার্জিন বাড়াতে পারবো না, বা আমার লাভ হবে না, তা সেক্ষেত্রে সেই ফান্ডটা কি হবে? মার্কেট থেকে বেরিয়ে যাবে, এক কথায়। তাহলে মার্কেটে জোর করে রাখাও যাবে না। আর ব্যারোমেট্রিক ফার্ম প্রাইস লিডারশিপটা এখানে কি একটা জিনিস, ওর মেন লক্ষ্য থাকে, ও চাই মার্কেটের ডিমান্ডটাকে চেঞ্জ করতে। তার কারণ তার কাছে অ্যাভেলেবিলিটি অফ কারেন্ট ডেটা অফ রিসার্চার আছে, যে মার্কেটের ডেটা ডিমান্ড কার্ভ কিরকম হবে, ডিমান্ড কার্ভ, মার্কেটের ডিমান্ড কার্ভটা কেমন সিচুয়েশন, সেজন্য অ্যাডভান্স রিসার্চার রয়েছে, যার কারণে সে লিডারশিপ হিসেবে বিয়ার করে যে আমি লিডার, এবং সে মার্কেট ডিমান্ডটাকে চেঞ্জ করার জন্য চেষ্টা করে। কিন্তু মার্কেট ডিমান্ড চেঞ্জ করার জন্য তার যে ফলোয়ার ফার্মগুলো, তারা যদি লাভবান না হয়, তাহলে কেন তার সাথে কার্টেলের হিসেবে থাকতে যাবে? তাহলে তারা মার্কেট থেকে বেরিয়ে যাবে, যদি ওদের লাভ না হয় ফলোয়ার ফার্মগুলো। তাহলে এক্ষেত্রে এটা হচ্ছে ব্যারোমেট্রিক প্রাইস লিডারশিপ। 3 নম্বর আছে এগ্রেসিভ বলতে, যেটা খুব মানে বলে না, এই খুব অ্যাগ্রেসিভ ছিল না, মারকুটটা মানে খুব মারপিট করতে ভালোবাসে, এগ্রেসিভ প্রাইস লিডারশিপ। ওকে, এগ্রেসিভ প্রাইস লিডারশিপটা কি জিনিস? এগ্রেসিভ প্রাইস লিডারশিপ হচ্ছে exploitation or aggressive price
লিডারশিপ, আমি সংক্ষেপে লিখলাম প্রাইস লিডারশিপ। 3 নম্বর, তাহলে এক্সপ্লয়টেশন আর এগ্রেসিভ প্রাইস লিডারশিপটা কি জিনিস? এক্সপ্লয়টেশন আর এগ্রেসিভ প্রাইস লিডারশিপ হচ্ছে সেটাই, একটা ফার্ম যদি সাইজে খুব বড় হয়, লার্জ স্কেল ফ্যাক্টরস অফ ইনপুট থাকে, সে মার্কেট শেয়ারটা অনেকটা আছে এবং সে প্রাইস লিডারশিপের জন্য বিয়ার করে যে না আমি প্রাইস লিডারশিপ, এবং তাকে মানায়ও যে হ্যাঁ, সেক্ষেত্রে যদি কোনো ফার্ম এবং সেই ফার্ম যদি প্রাইস লিডারশিপ হয়ে যায় এবং সে যে প্রাইস লাইন একটা ফিক্সড করে দেবে এবং সবাইকে তার ফলোয়ার ফার্মগুলো সবাইকে বাধ্য করাবে ওই প্রাইসের আন্ডারে তাকে কি করতে, প্রডিউস করতে, ওকে, প্রডিউস করতে, তাকে ওই ফার্ম কি করবে, বারবার আবার রিপিট করছি, ডমিন্যান্ট ফার্ম সবসময় চেষ্টা করবে জোর করে যে আপনি যদি মানতে চান তাহলে মানুন, মানে এখানে ইস উইলিং অর নট উইলিং এর কোনো কাজ নেই, এখানে বারবার করে এগ্রেসিভ মোডে থাকবে ডমিন্যান্ট ফার্ম প্রাইস লিডারশিপের ক্ষেত্রে। তো সে লিডার যেহেতু, সেজন্য প্রাইসটাকে একটা ফিক্স করে দেবে এমনভাবে তার কাছে খুব প্রাইসটা, তার মানে প্রফিটটা তার কাছে খুব বেশি হচ্ছে কোনো লিডারের কাছে, এবং অন্যান্য যে ফলোয়ার ফার্ম তাদের কাছে খুব প্রফিটটা, মার্জিনটা কম করে হচ্ছে। এবার এক্ষেত্রে কোনো সময় বিদ্রোহ, অ্যাকচুয়ালি বিদ্রোহ তো করা যাবে না, বিদ্রোহ কথাটাই উচ্চারণ করি যে বিভিন্ন ফার্মগুলো বিদ্রোহ করতে পারবে না, এক প্রকারের এগ্রিমেন্ট যদি বলি যে ইজ উইলিং অর নট উইলিং, আমরা চাইলে তুমি থাকতে পারো এখানে, না চাইলে বেরিয়ে যেতে পারো, কিন্তু তাকে বাধ্য, যদি মার্কেটে থাকতে হয় তাহলে তাকে বাধ্যতামূলক তাকে লিডারের প্রাইসটাকে অ্যাডজাস্টমেন্ট করা যাবে না, তার আন্ডারে থাকতে হবে, এবং সে যেটুকু পরিমাণ বলবে কোয়ান্টিটি যদি বলতে পারে সে, তাহলে কোয়ান্টিটি পর্যন্ত ফিক্সড রাখতে হবে তাকে, তাহলে সেক্ষেত্রে এগ্রেসিভ মোডে থাকে প্রাইস লিডারশিপ। এই গেল প্রাইস টাইপস অফ প্রাইস লিডারশিপের কিছু ভাগ, ওকে, আশা করি বোঝা গেল। এবার আমরা ফিগার হিসেবে দেখি। Price and output, price and output determination under oligopoly। বিভিন্ন বইয়ে বিভিন্ন রিসার্চাররা বিভিন্ন গ্রাফের মাধ্যমে দেখিয়েছে, তার মধ্যে আমি দেখাই, যদি একটা দুটো দেখাবো তাহলে একই জিনিস, একই কনসেপ্ট, বাট ডিফারেন্ট কাইন্ড অফ কার্ভ ব্যবহার করেছে, ওকে। ফার্স্ট আমরা এটাকে মেজারমেন্ট করছি কোয়ান্টিটি, এটা কি করব, প্রাইস অ্যান্ড কস্ট কার্ভ, যেটা প্রাইস অ্যান্ড কস্ট। সাপোজ আমি যেহেতু এমআর এবং এআরটাকে, এটা আমি ডি কার্ভ ধরলাম, এটা এমআর, ডি মিনস ইয়ার কার্ভ, ডিম্যান্ড কার্ভ মিনস অ্যাভারেজ রেভিনিউ কার্ভ। এখানে যদি আমরা ধরে নিই যে অ্যাভারেজ রেভিনিউ কার্ভ এবং মার্জিনাল রেভিনিউ কার্ভ একে প্যারালালি যদি হয়, এটা ধরে নেওয়া যায় যে ইকুয়াল আছে, তাহলে সেক্ষেত্রে যদি আমরা ধরি যে এটা দুটো কস্ট কার্ভ আছে, এটাও কস্ট কার্ভ, ওকে। কস্ট কার্ভ যদি এটা ধরি যে এমসি এ, এবং এই এ ফার্মটাই হচ্ছে লিডার, এটা আমাদের মাইন্ডে রাখতে হবে, ওকে। তাহলে এটা যদি লিডার হয় তাহলে এমসি বি তার কস্ট এটা, তাহলে সেক্ষেত্রে কি করছে এটা, সেক্ষেত্রে এই জায়গাতে তার প্রাইসটা ডিটারমিনেশন হচ্ছে, যেটা কে করছে, লিডার করছে, লিডারের পোর্শন এটা এমসি ইকুয়াল টু এমআর। এবং এটা আমাদের সব থেকে বেশি মাথায় রাখতে হবে যে এই কার্ভটাকে একটু উপরের দিকে তুলি, বেটার হবে। এবার যদি আমরা দেখি এখানে এমসি ইকুয়াল টু এমআর কিসে হচ্ছে,
প্রাইস যদি কিউ বি ধরি আর এখানে Q1 ধরি, এখানে P1, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রাইসটা লিডার পি লেভেলে ফিক্সড করেছে, কিন্তু P1 লেভেলে প্রাইস চলে আছে কার? ফার্ম বি এর। কেন পারে প্রাইসটা বেশি হচ্ছে? তার কারণ মার্জিনাল কস্ট বেশি বলে। মার্জিনাল কস্টটা যেহেতু ফার্ম এ থেকে ফার্ম বি এর বেশি, তার জন্য প্রাইস লেভেলটা তার বেশি। প্রাইস লেভেল যেহেতু বেশি, তার জন্য আউটপুটটা কম হচ্ছে। এক্ষেত্রে এবার একটা জিনিস করতে হবে, প্রাইস বেশি দিয়ে সে কম জিনিস দ্রব্য বিক্রি করবে, তাই তো? আর এ কি করছে? লিডার কম দাম দিয়ে বেশি দ্রব্য বেশি পরিমাণে বিক্রি করতে পারছে। বাট এবার প্রাইস লিডারশিপ যদি আসে, এবার কোন কনসেপ্ট আছে? যদি প্রাইস লিডারশিপ থাকে এখানে এগ্রিমেন্টে, তাহলে ফার্ম বি কে প্রাইসটা কমিয়ে তার এই লেভেলে নিয়ে যেতেই হবে বাধ্য হবে। এটাই প্রাইস লিডারশিপের কাজ। তাহলে দামও কম হয়ে গেল, অথচ যে কম মানে কম দামে তাকে এইটুকু পরিমাণে দ্রব্য বিক্রি করতে হচ্ছে। কম দাম দিয়ে এইটুকু পরিমাণ দ্রব্য বিক্রি করতে, এটা কিন্তু লস। লস মানে কি? এটা ডিমান্ডের যে সাধারণ নিয়ম তার থেকে কিন্তু ব্যতিক্রম, যে কম দাম দিয়ে কিন্তু কমই দ্রব্য বিক্রি করতে হচ্ছে। এটা হচ্ছে ফলোয়ার ফার্মের রুলস। এবং প্রাইস ফার্ম কিন্তু ওর প্রাইসটাকেও বাড়তে দিবেই না, বাড়াবে না। বাড়িয়ে তো তাহলে এইটুকু পরিমাণে প্রাইস বাড়াচ্ছে। এই যে টোটাল আউটপুটটা, এর যদি আমরা এরিয়া বার করি, এরিয়া যেটা হবে এর এরিয়াও সেটা হবে, তাহলে প্রাইসের লিডারশিপ থাকার মানেটা কি হবে? তার জন্য এবার যদি প্রাইসটা কমিয়ে দেওয়া হয়, তাহলে এরিয়াটা কমে গেল, এর এরিয়াটা কমে গেল। এরিয়া যদি কমে যাওয়ায়, এরিয়াটা কমে যাওয়ায় তার কি হচ্ছে? লিডারশিপের এরিয়া থেকে কম হচ্ছে। লিডারশিপের এরিয়া থেকে যেহেতু কম হচ্ছে, তার জন্য আমাদের প্রাইসটা ফলোয়ার ফার্ম কিন্তু কমিয়ে রাখবে। ওকে, আশা করি বোঝা গেল এটা। আমরা দ্বিতীয় নম্বর চিত্র দেখে বুঝতে পারবো যে কি জিনিস হচ্ছে। আমি এটা সব থেকে সহজ নিয়মে বোঝানোর চেষ্টা করলাম একটা টপিক দিয়ে। আমরা দ্বিতীয় নম্বরে যাই। দ্বিতীয় নম্বরে দেখি কি হচ্ছে। এই জায়গায় আমরা যে একটা অ্যাজাম্পশন ছিল যে ডিমান্ড কার্ভটা ইনইলাস্টিক হবে। দ্যাটস মিন আমরা যদি এই রকম ধরি ডিমান্ড কার্ভ এবং মার্জিনাল রেভিনিউ কার্ভটা কি এয়ার কার্ভ এবং এয়ার এমআর আমি এখানে পজিশনে রাখলাম। ওকে, এবার আমরা দেখি যদি মার্জিনাল কস্ট যদি কি হবে, দুজনের ডিফারেন্স কাইন্ড হবে। আমি সাপোজ আমি মার্জিনাল কস্ট এখানে রাখলাম, এটা মার্জিনাল কস্ট হচ্ছে এ ফার্মের, এবং আবার আমি লিখছি এ ফার্ম ইজ দ্য লিডার, এ ফার্ম ইজ দ্য লিডার। এবং আমরা যদি এমসিটাকে, তাহলে এক্ষেত্রে আমাদের যে এমআর ইকুয়াল টু এমসি তার লেভেল অনুসারে যদি দেখি, তাহলে সেটা কি হচ্ছে? প্রাইস এইটুকু, কোয়ান্টিটি পি অ্যান্ড কস্ট সি মাপছি। ওকে, এবং আমরা যদি এমসিটা দ্বিতীয় ফার্মের ক্ষেত্রে খুব বেশি হয়, আমরা বলেছি যেহেতু তার কস্ট বেশি হবে, এমসি যদি বেশি হয় তাহলে নিশ্চয়ই সে দামটা বেশি দেওয়ার চেষ্টা করবে। ফলে P1 দামে Q1 পরিমাণ দ্রব্য বিক্রি করতে পারছিল বা আউটপুট প্রডিউস করতে পারছিল কে? ফার্ম বি। ওকে, যেহেতু ফলোয়ার ফার্ম, বি ইজ দ্য ফলোয়ার ফার্ম। বি ইজ দ্য ফলোয়ার। তাহলে এই ক্ষেত্রে এই পয়েন্টটা একটা ইকুইলিব্রিয়াম কার্ভ, যেটা প্রাইস লিডার এ ফার্মের জন্য যদি আমরা বলি, এবং এ ফার্মটা প্রাইস লিডারশিপ। সেম একই টেকনিক আমরা আগেরবার ডিমান্ড কার্ভটা প্যারালাল ধরেছিলাম। এবার নর্মালি আমাদের ইনইলাস্টিক ডিমান্ড কার্ভ এবং মার্জিনাল রেভিনিউ কার্ভ ধরে দেখা যাচ্ছে যে প্রাইস লেভেলটা যেহেতু ফার্ম বি এর ক্ষেত্রে বেশি, এটা বি এর ক্ষেত্রে বেশি, তাহলে তার প্রাইসটাকে নিচে নামাতে হবে। তাহলে কম প্রাইস দিয়ে কম দ্রব্য বিক্রি করতে পারবে বা আউটপুট উৎপাদন করতে পারবে। তাহলে এই হচ্ছে প্রাইস এবং অলিগোপলি বা আউটপুট ডিটারমিনেশন আন্ডার অলিগোপলি। বারবার করে বলছি, প্রাইস ফিক্সড করে দেবে, প্রাইস লিডার যে থাকবে সে প্রাইস ফিক্সড করবে। ওই প্রাইসের নিচে বা উপরে যাওয়া যাবে না, ওই প্রাইসের আন্ডারে থেকেই সমস্ত ফলোয়ার্স ফার্মগুলো আউটপুট মানে ডিটারমাইন করতে হবে
ওই প্রাইস লেভেলকে প্রাইস চেঞ্জ করা যাবে না প্রাইস লেটার হিসেবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট থিং। ওকে, আশা করি এই টপিকটা বোঝা গেল এবং আমি যথেষ্ট চেষ্টা করলাম এইরকম গ্রাফে, যেটা আমরা ন্যাচারালি MR কার্ভ ধরে যেটা আমরা করি এমসি কার্ভে সেট করে সেটাই বের করি ন্যাচারালি। এটা হচ্ছে প্রাইস এবং আউটপুট ডিটারমিনেশন আন্ডার অলিগোপলি।